যে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মানুষ মারা গেছে, এটার কারণে একটা ডিফারেন্স হতে পারে। দ্বিতীয় যেটি হচ্ছে, তারপরে আপনি মেজরিটিয়ান রুলে চলছেন, মেজরিটি আপনার দিকে আছে, আপনি মাইনরিটির অপিনিয়ন নেওয়ার প্রয়োজন মনে করছেন না। সফলতা আসলে নির্ভর করছে কি শুধুমাত্র একটি সুন্দর ভালো নির্বাচন উপহার দেয়া এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে, নাকি পুরো সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গিয়ে তার সফলতা নির্ভর করবে, সেটি এক নাম্বার। দুই হচ্ছে যেটি বললেন যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, গন্তব্য আসলে হয়তো তারা জানে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেটি প্রকাশ্যে আনছে না, কিন্তু নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে। এই দুটি বিষয়কে আপনি কীভাবে দেখেন? একটা ভালো নির্বাচন না করে এই সরকার চলে গেল, মানে সেটা কি কোনো ভালো কনক্লুশন, ভালো এক্সিট হলো? ইলেকশনই তো এক্সিট, আজ হোক কাল হোক। দেখুন, সংবিধান এখনও সাসপেন্ডেড না কিন্তু, এবং বাংলাদেশে কোনো কুডে ইটা বা মিলিটারি পুচ বা মার্শাল ল জারি করা হয়নি, বা সংবিধানে শেষের দিকে গিয়ে কোনো ক্রান্তিকালীন অধ্যায় যোগ করা হয়নি। এই সরকার সংবিধানের বাইরের হলেও সংবিধানে শপথ নিয়েছে, সংবিধানে দ্রুততম সময়ে ইলেকশনের একটা বাধ্যবাধকতা আছে। প্রথম 100 দিন চলে গেল, 118 দিন মনে হয় চলে গেছে। আমরা এর মধ্যে একটি বিষয় ছাড়া কোনো বিষয়ে আমরা সফলতা দেখতে পাচ্ছি না, এবং সে একটি বিষয় হচ্ছে রিজার্ভটা মোটামুটি ধরে রাখা গেছে, এবং ডলার পাচার এটা কমেছে, এবং বিদেশে থেকে যে ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং এগুলো কমেছে। বাট এসেনশিয়াল কমোডিটি মুদ্রাস্ফীতি অনেক হারে বেড়ে যাচ্ছে, কিছু কিছু পণ্যের দাম 10%-এর উপরে চলে গেছে, 15% বেড়ে গেছে। আলাউদ্দিন খিলজি, যিনি অনেক বিতর্কিত, বাট ওনাকে সিকান্দার বলে নিজেকে দাবি করতেন। সিকান্দার মানে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেটের পরে উনি নিজেকে গ্রেট মনে করতেন, এবং আওরঙ্গজেবের আগে উনি অনলি মুসলিম শাসক যিনি প্রায় পুরো ভারতটা দখল করতে পেরেছেন, প্রায় পুরোটা, এবং কোনো যুদ্ধে হারেননি মনে হয়। 3 বার মঙ্গলদের অ্যাটাক ঠেকিয়েছিলেন, 3 বার। ইতিহাস থেকে যেটা মুছে ফেলা হচ্ছে যে উনি এসেনশিয়াল কমোডিটির দাম কমানোর জন্য অনেক স্পেশাল মিজান নিয়েছিলেন এবং কমিয়েছিলেন। আইয়ুব খান আমাদের কাছে বিতর্কিত, উন্নয়নের 1 দশক করেছিলেন, যেভাবে হোক করতে পেরেছিলেন। কেন পেরেছিলেন? ক্ষমতায় এসেই প্রথমেই জিনিসপত্রের দাম কমাতে পেরেছিলেন। কোনো সরকার যদি জিনিসপাতির দাম কমাতে না পারে তাহলে তার পক্ষে সংস্কার বাংলাদেশে করা সম্ভব না, এটা বাংলাদেশের বাস্তবতা। এদেশে 2 থেকে 3 কোটি লোক চালের দামের উপর তাদের ভাগ্য নির্ভর করে। এদেশে বিগত সরকারের সময় 70 থেকে 80 লক্ষ লোককে 10 কেজি করে চাল দেওয়া হতো 2 ঈদে। এখন সরকার সেই ইন্টারভেনশনগুলো করতে পারছে না। কেন? কারণ তার প্রশাসন, তার পলিটিক্যাল পার্টি নাই। তাকে ফুললি বিএনপির উপর রিলাই করা উচিত ছিল, যে আমরা যে কয়দিন থাকবো আমাদের সরকারের কাজগুলোর সাথে অথবা জাতীয় পার্টির সাথে রিলাই করা উচিত ছিল। সরকারের উন্নয়ন কাজগুলো, ডিস্ট্রিবিউশন কাজগুলো, ত্রাণের কাজগুলো, কার্ড করার কাজগুলো, রেশনিং কাজগুলো বিএনপি তার নেতাকর্মীদের সহযোগিতা করবে। এর বাইরে সরকার যেভাবে চলছে তাতে একসময় ইনফ্লেশন এত বাড়বে যে গণবিপ্লব, গণবিদ্রোহ হতে পারে। তার সাথে যুক্ত হচ্ছে এভরিডে কোনো না কোনো কিছু। কালকে যমুনা ফিউচার পার্কের মার্কেটে মোবাইল হারানো নিয়ে ব্যাপক আন্দোলন, পুরো গুরুত্বপূর্ণ একটি রাস্তা বন্ধ ছিল। এবং আজকে জিয়াপথ, এই জিয়াপথটা কি আমি বুঝলাম না। রাস্তার মধ্যে গরু নিয়ে এসে জবাই করে খাওয়ার জন্য তো আপনার বাড়ি আছে, আপনার মাঠ আছে, আপনার নিজের পার্টি অফিস আছে, আপনার পলিটিক্যাল অফিস থাকতে পারে। আপনি একটা রাস্তার মধ্যে একটা পত্রিকার অফিসের সামনে জিয়াপথ কেন করবেন? এটা তো আমি কোনো যৌক্তিক কোনো কারণ পাই না। মোস্ট ইম্পর্টেন্ট, গত বছর নভেম্বরে এই প্রথম আলোর বিরুদ্ধে আমিপন্থী বুদ্ধিজীবীরা আন্দোলন করেছিল। গত বছর নভেম্বরে এই প্রথম আলো বন্ধ করে দেওয়া হোক, এটা সরকার বিরোধী ষড়যন্ত্র করছে। আজকে এই সরকার পতনের পরে নতুন সরকারের সময় প্রথম আলোর বিরুদ্ধে আবার আরেকটা গ্রুপ আন্দোলন করছে। বৈষম্য বিরোধী নাগরিক একটা কমিটি হয়েছে, সেখানে অনেক ছেলেপেলে আছে, তাদের মধ্যে অনেকেই খুব ত্যাগী, উদ্যোগী, কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম আছে। তাদের মূলত রাজনৈতিক অভিজ্ঞতা 3 মাস, 30 বছর না, 30 মাসও না। তাদেরকে সময় দিতে হবে। উপদেশটা কে হবে না হবে এ নিয়ে ওপেন দ্বন্দ্ব দেখতে পারলাম। তারা একবার হুমকি দিল 72 ঘন্টার মধ্যে অমুককে করতে হবে, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি নামাতে হবে। তো হুমকিগুলো কিন্তু আর কাজ হচ্ছে না। তাদের চিকিৎসা পর্যন্ত এই সরকার করতে ব্যর্থ হয়েছে। আমি এটার কোনো যৌক্তিক কারণ পাই না এই ব্যর্থতাগুলোর। হয় তারা নিজেরাই সুইসাইড করতে চাচ্ছে, নিজেরাই ব্যর্থ হতে চাচ্ছে, অথবা তাদের আভ্যন্তরীণ কোনো কম্পালশন আছে যেটা তারা বলতে পারছে না পাবলিকলি। আরেকটা কি হচ্ছে, জাপার বিরুদ্ধেও তারা একটা অংশ বেশ আমাদের পার্টি অফিসে আগুন দিয়ে দিল, সেখানে কেউ ছিল না আমাদেরকে রক্ষা করার জন্য। রাষ্ট্র নাই তো মনে হচ্ছে, রাষ্ট্র থাকতে হবে। নাও
এর মধ্যে নির্বাচন কমিশন গঠন আমি মনে করি একটা ভালো পদক্ষেপ। কি প্রক্রিয়ায় হলো? সার্চ কমিটির মধ্যে কিন্তু বলা ছিল সরকারি দল বিরোধী দলের নেগোসিয়েশন একটা প্রক্রিয়া বলা ছিল, ওখানে একটা আলোচনা ছিল, দলগুলোর কাছ থেকে নাম নেয়ার ব্যাপার ছিল, দলগুলোর কাছে নাম নিয়ে সেখান থেকে কোনটা কোনটা কমন সেটা করার কথা ছিল, একটা প্যানেল রাষ্ট্রপতির কাছে দেওয়ার কথা ছিল। আমি জানি না এগুলো করা হয়েছে কিনা, তো আমার জানা মতে জাতীয় পার্টির সাথে খুব একটা কনসাল্ট করা হয়েছে বলে আমার মনে হয় না। তাহলে আপনি বুঝলাম আওয়ামী লীগ খারাপ, জাতীয় পার্টি খারাপ, তাহলে কি 14 সালের মতো একতরফা একটা ইলেকশন হবে বাংলাদেশে? যদি 14 সালের মতো একতরফা একটি ইলেকশন হয় তাহলে 24-এর কনসিকুয়েন্স ওই সরকারকে ভোগ করতে হবে, আজব কালক। হ্যাঁ, মাঝখানে একটি ডিফারেন্স আছে যে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মানুষ মারা গেছে, এটার কারণে একটা ডিফারেন্স হতে পারে। দ্বিতীয় যেটি হচ্ছে, তারপরে আপনি মেজরিটিয়ান রুলে চলছেন, মেজরিটি আপনার দিকে আছে, আপনি মাইনরিটির অপিনিয়ন নেওয়ার প্রয়োজন মনে করছেন না, নিবন্ধিত দলগুলোর আপনি কনসাল্ট করেননি। আমি তো মনে করি সামনের 100 দিনের মধ্যে যদি সরকার সতর্ক না হয়, সরকার যদি একটা ঐক্যমত সৃষ্টি করতে না পারে, আমি তো মনে করি বড় রকমের ধাক্কায় সরকার খেতে পারে, সেদিকে দেশ যাচ্ছে। এবং আমি মনে করি নতুন সংবিধানের একটা দাবি উঠেছিল, সেটা এখন মোটামুটি এখন আর নাই, এবং ব্যাপক সংস্কার এই সরকার করতে পারবে এই আস্থাটা জনগণের মধ্যে আর নাই। তাহলে আপনাকে সীমাবদ্ধ সংস্কার করে ভোট দিতে হবে। এখন ভোট দেওয়ার জন্য যে কাঠামো লাগে, যে নিয়ন্ত্রণ লাগে, যে প্রায় 14 থেকে 16 লক্ষ সরকারি কর্মচারী এঙ্গেজ করতে হয়, সেই মোবিলাইজ করার সক্ষমতা তো এই সরকার অর্জন করেনি। তাহলে কী হবে? আমরা তো একটা বিশাল অন্ধকারের দিকে হাঁটছি, এবং এই অন্ধকার রাস্তায় হাঁটলে আমরা তো ভবিষ্যতে দেখতে পাচ্ছি যে এই সরকার নির্বাচনও করতে পারবে না, সংস্কারও করতে পারবে না, ক্ষমতাও থাকতে পারবে না। তার মানে কি? হচপচ। তার মানে কি? ইসলামিস্টরা বলবে আমরা ইসলামিস্ট রাষ্ট্র কায়েম করব, বামপন্থীরা বলবে আমরা বামপন্থী রাজ্য কায়েম করব, উত্তরবঙ্গ বলবে আমরা উত্তরবঙ্গ কায়েম করব, যে যার মতো একটা রাজ্য তৈরি করে ফেলবে, লিবিয়ার মতো, সিরিয়ার মতো। ওইদিকে তো যাচ্ছে, তো ওইদিকে তো যেতে দেওয়া যাবে না। সেটার জন্য ডক্টর ইউনূসের আকাশচুম্বী যে ইমেজটি আছে, যেটা বাংলাদেশকে এই 100 দিন টিকিয়ে রাখতে হেল্প করেছে, সেটা ওনাকে ঐক্যমতে সৃষ্টি করতে হবে। এবং সে ঐক্যমত সৃষ্টি করার জন্য তাদের সবাইকে পার্সোনাল ভেন্ডেটা, অ্যানোনিমিটি, গ্রাইভেন্স, গ্রিভ, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। যেটা শান্তিবাজারি বলেন, নাগরিক কমিটির কথা বললেন, যারা শিক্ষার্থীদের নিয়েই, যারা আন্দোলনে অনেক ত্যাগ ছিল, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এরকম অনেকেই আছেন সেখানে, তারা পর্যন্ত সরাসরি যেটি বলছেন কোনো সংশয় রেখে না, যে বিপ্লবের যে অভিপ্রায় সেটি ধারণ করে না, তাদের এই কথাগুলোকে আমি গুরুত্বের সাথে দেখবো না, কারণ তারাই এই সরকার গঠন করেছে, তারাই উপদেষ্টা প্যানেল তৈরি করেছে, ইনফ্লুয়েন্স করে, তাদের মধ্যে থেকে দুজন উপদেষ্টা হয়েছে। তো এটা হচ্ছে ওই এখন যে সরকারটি আছে, এটা তো ওই যে 14 থেকে 18-র মতো হয়েছে। জাতীয় পার্টি সরকারি দলেও আছে, বিরোধী দলেও আছে, ওরা ক্যাবিনেটেও আছে, আবার ক্যাবিনেটের বাইরেও আছে, নিজেদের ক্যাবিনেট নিজেরা সমালোচনাও করছে। এটা গ্রহণযোগ্য না। পলিটিক্সে ব্যর্থতার দায় কিন্তু ভয়াবহ, এবং ব্যর্থতার কনসিকুয়েন্স ভয়াবহ। বিএনপি একটি বৃহৎ দল, এবং বিএনপি যথেষ্ট ম্যাচিউরড রাজনীতি করছে গত 100 দিনে আমি মনে করি। সামনের দিনেও তারা ম্যাচিউরড রাজনীতি করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে কোনো একটি পর্যায়ে বিএনপির সাথে এই সরকারের দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত হবে। আরেকটি প্রবলেম হচ্ছে, যে কোনো আন্দোলনে, যে কোনো যুদ্ধে যারা সম্মুখ যোদ্ধা থাকে, তাদের ত্যাগ বেশি থাকে, তাদের অবদান বেশি থাকে। পরবর্তী সময় সংস্কারে তারা যে নেসেসারিলি খুব কন্ট্রিবিউশন করতে পারবে বা করতেই হবে, ব্যাপারটা সবসময় তা না। তাদের উচিত ব্যারাকে ফিরে যাওয়া, অবজার্ভ করা। রাষ্ট্র পরিচালনা বিশাল বড় একটি যজ্ঞ, এই যজ্ঞে সবাই অভ্যস্ত হয় না। আমি তো মনে করি সামনের দিনগুলোতে ছাত্রদের উচিত হবে এই গভর্নমেন্ট যেভাবে চলে, রাজনৈতিক দল যেভাবে চলুক, তারা ক্লাসরুমে ফিরে যাবে, তারা অবজার্ভ করবে। 10 বছর পরে সকল রাজনৈতিক দল তাদের খুঁজে নেবে যে কারা ওই আন্দোলনের নেতৃত্ব ছিল, অথবা তাদের সিভিতে লিখবে যে আমরা এই আন্দোলনে এই অবদান রেখা ছিল। তারা একসময় নমিনেশন পাবে, এমপি হবে, সামনেও হতে পারে। কিন্তু এখন যেভাবে তারা ডিকটেট করতে চাচ্ছে, ঠিক সেই জিনিসটাই কিন্তু অনেকেই অসন্তোষের সৃষ্টি হচ্ছে, এবং নিজেদের মধ্যে অসন্তুষ্ট হচ্ছে। আরেকটি হচ্ছে, এমন অনেক বিষয় আজকে আসতেছে, সংবিধান বাতিল করতে হবে। আচ্ছা, 5ই আগস্টের আগ পর্যন্ত সংবিধান নিয়ে কোনো কথা হয়নি। জাতীয় সঙ্গীত নিয়ে একজন বলেছিলেন, সেটা অবশ্য এখন আবার ম্রিয়মাণ হয়ে গেছে। যে ইস্যুগুলো নিয়ে এখন তারা সংস্কারের কথা বলছে,
অনেক ছাত্র বা অনেক বিপ্লবী জনতা, এগুলো ইস্যুগুলো তো একটাও আমাদের এই আন্দোলনের সময় ছিল না। জাতীয় পার্টিকে ব্যান করতে হবে এটা তো ছিল না, কিন্তু সেই ইস্যুগুলো এখন আনা হচ্ছে কেন? অর্থাৎ এই আন্দোলনের মধ্যে বিভিন্নমুখিতা ছিল। একটা অংশ ছিল যে শেখ হাসিনাকে পতন করাতে হবে, আরেকটা অংশ ছিল না আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে হবে, এবং এটা পিছনে আওয়ামী লীগও সে ট্র্যাপে পা দিয়েছে। আরেকটা অংশ ছিল যে আমার ইসলামিক রাষ্ট্রটা কায়েম করার চেষ্টা করতে হবে, বামপন্থীরা বামপন্থী করার চেষ্টা করছে। তো ওইখানে একটা আদর্শের দ্বন্দ্ব লেগে যাচ্ছে। ওইখানেই তো রাষ্ট্র থাকবে শক্ত জায়গা, আমি শেষ করে দিচ্ছি। রাষ্ট্র এমন একটা শক্ত ভিত্তিতে থাকবে যেখানে সকল আদর্শ থাকবে, কিন্তু কোনো আদর্শ অন্য আদর্শকে এলিমিনেট করার চেষ্টা করবে না। ভোটে গিয়ে সেটা প্রমাণ হবে কার আদর্শ জনগণ গ্রহণ করছে, কার আদর্শ জনগণ গ্রহণ করছে না। জনস্বার্থে যে জিনিসগুলো করা যেত 100 দিনে, যেটা কোনো ডিসপুটেড না, এমন 100টি কাজ সরকারের করা উচিত। রাজনৈতিক দল এবং যারা 12-14-15 বছর ধরে এই কাজগুলো করছে তাদের কাছে লিস্ট অফ চার্ট নিয়ে সেই চার্ট অনুযায়ী সরকার সেই সংস্কার, সেই আইন, সেই অর্ডিন্যান্সগুলো করলেই আর কোনো সমস্যা হতো না। মানুষ আস্থা পাচ্ছে না।